বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউজিসির তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা। শিক্ষকরা আলোচনার প্রস্তাবেও দেননি সাড়া। অনশনের দ্বিতীয় দিনে আর 2 শিক্ষার্থী সহ অসুস্থ 5 জন। এদিকে তাদের সঙ্গে সংহতি জানিয়ে গত রাতে হয়েছে শাহবাগ ব্লকের কর্মসূচি। সেখান থেকে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জনের ডাক। বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে সঞ্চারে মজুদ্দমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। এলএনজি সমঝোতা নবায়নের সম্মত কাতার, বিদেশি বিনিয়োগেও গুরুত্ব প্রধান উপদেষ্টার। অবসরে পাঠানো হচ্ছে আরও কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তাকে, হচ্ছে বিভাগীয় মামলাও। অটোরিকশার দৌরাত্মে অতিষ্ঠ বিভাগীয় শহর, 3 দিনের অভিযানে চট্টগ্রামে জব্দ প্রায় 800। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য সম্প্রতি মেয়াদোত্তীর্ণ সমঝোতা স্মারক নবায়নে সম্মত হয়েছে কাতার। স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তি সহায়তাও দেবে দেশটি। কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এসব আশ্বাস দিয়েছেন। বলেছেন, কাতার যতটা সম্ভব বাংলাদেশকে সমর্থন করবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের জ্বালানি খাত পুনর্গঠনে কাতারের সহযোগিতা চান। কাতার এবং বাংলাদেশ 2017 সালের সেপ্টেম্বরে 15 বছরের জন্য 1.5 থেকে 2.5 মেট্রিক টন পেট্রোলিয়াম গ্যাস ক্রয় বিক্রয় চুক্তি করে। বাংলাদেশ পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ তৈরি হয়েছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এই চুক্তিতে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে। একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তবে এখন এমন কিছু হুমকি রয়েছে যা আমাদের উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে। আরও কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা রাখা সহ নানা অনিয়মে জড়িত শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ধাপে ধাপে তাদের বিষয়ে তদন্ত শেষে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। বিগত 16 বছরের স্বৈর শাসনের অন্যতম সহযোগী প্রশাসনের অনেক কর্মকর্তাই মাঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল। এদের প্রত্যক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত হয় 2014 সালের একচেটিয়া, 2018 সালের রাতের ভোট আর 24-এর ডামি নির্বাচন। সরকার এরই মধ্যে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, ওএসডি করেছে আরও 43 জনকে। নির্বাচনে বিতর্কিত ভূমিকা থাকা বাকি শতাধিক কর্মকর্তার তদন্ত চলছে। যাদের অতি উৎসাহী ভূমিকা পাওয়া যাবে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। সেই সঙ্গে হবে বিভাগীয় মামলা। অনিয়মের অভিযোগ আসা অনেক কর্মকর্তার বিরুদ্ধে চলবে দুদকের তদন্ত। গোয়েন্দা সংস্থার কাছে তাদের পুরো তালিকা পাঠিয়ে দিয়েছি। এই রিপোর্টটা আসার পরে কার কতটুকু আনুপাতিক হারে ওভার অ্যাক্ট ছিল
সেটা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসডি করলেই হবে না, বিচারের আওতায়ও আনতে হবে। চাকরিচ্যুতি তার আসা যায় না, তার দরকারটা হলো পানিশমেন্ট, যে নিজস্ব আইনি প্রক্রিয়া ভায়োলেট করে যারা নির্বাচনকে প্রভাবিত করেছে তাদের যদি যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, সেই প্রমাণ সাপেক্ষে তাদের বিচার হওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু নির্দোষ কোনো কর্মকর্তা যেন শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অতি উৎসাহী হয়ে যদি কেউ কিছু করে থাকে যেটা সাধারণ জনগণের বিপক্ষে গেছে, সুষ্ঠু ভোটের বিপক্ষে গেছে, তাদের বিরুদ্ধে জনপ্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় সেটা তো যুক্তিযুক্ত হবে এবং আমি সমীচীন বলেই মনে করি। ইউএনও এবং এসিল্যান্ডের দায়িত্বে থাকা অবস্থায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদেরও তালিকা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্থিতিশীলতার জন্য সবার আগে প্রশাসনে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে হবে, আর এর জন্য চাকরির বিধি বহির্ভূত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। সেই সঙ্গে মেধার ভিত্তিতে পদোন্নতি, পদায়ন ও বদলি করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। পুলিশ জানিয়েছে, শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজিরের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। এদিকে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনও দেখা যায়নি। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। মঙ্গলবার দুপুরে একথা জানান সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। একই সাথে টিউলিপ সিদ্দিককেই বাংলাদেশি নাগরিক হিসাবে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। আদালতের আদেশের আলোকে আসামিদের কিভাবে ফিরাবে দুদক, এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার জানান, পলাতকদের দেশে ফেরাতে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তিসহ নানা উদ্যোগ। ইন্টারপোলের সহায়তায় ফিরিয়ে আনার বিষয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে বলে জানান অনুসন্ধান বিভাগের এই কমিশনার। এছাড়া দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসাবেই বিচারের মুখোমুখি করা হচ্ছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্যে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা থাকা দরকার বলে মনে করে বিএনপি। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে 3য় দফার বৈঠকে এই বিধান রাখার পক্ষে মত দিয়েছে দলটি। এছাড়া সংবিধানের 8ম, 9ম, 10ম, দ্বাদশ ও পঞ্চদশ সংশোধনী পূর্বের অবস্থায় ফেরানোর পক্ষেও মত বিএনপির। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার সকাল 11টায় সংসদের এলডি হলে আসে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। আলোচনা হয় বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রতিবেদন নিয়ে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিএনপি সহ 15টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে, বাকি দলগুলোর সঙ্গেও বৈঠক হবে। তৃতীয় দিনের মতো এই আলোচনায় বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারবো। আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। বৈঠকের বিরতিতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কমিশনের বেশিরভাগ সুপারিশের সঙ্গে একমত বিএনপি। তবে প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্যে একজনকে নিয়োগের বিধান রাখার সুপারিশ দলটির।
জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ মানে ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। বৈঠক শেষে আবারও কথা বলেন সালাউদ্দিন আহমেদ, জানান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ তার দল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি মোড়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, 7 মাসেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি সরকার। ফ্যাসিবাদের দোসরদের আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে। বক্তাদের অভিযোগ, আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল। তাদেরকে জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার সুপারিশ নিয়ে যারা দ্বিমত করছে তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বিক্ষোভ শেষে সংস্কার কার্যক্রমের পাশাপাশি গণ অধিকার পরিষদের মাধ্যমে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এনসিপি নেতাকর্মীরা। বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ইনিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা দেওয়ার সুযোগ দিতে চাচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, কোন সংস্থা দ্বারা, কোন দূরভিসন্ধি করা লোকের দ্বারা বাংলাদেশে খুনি, হত্যাকারী, সন্ত্রাসীদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নিতে হবে, কোনোভাবেই আর মব জাস্টিস মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে দাবি করে তিনি আরও বলেন, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে। পাশাপাশি গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে। যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে, কিন্তু তাদের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থীর মধ্যে 4 জনকে ছেড়ে দেওয়ার তথ্য মিলেছে নানা সূত্রে, তবে তা বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন হিমেল চাকমা, যাচ্ছে তার কাছে। হিমেল, তাদের মুক্তির নানা সূত্রে খবর মিললেও পুলিশ এই বিষয়ে কিছু বলতে পারছে না কেন? আসলে যে বিষয়টা পার্বত্য চট্টগ্রামের অপহরণের যে ঘটনাগুলো ঘটে, আসলে এগুলো অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যার কারণে পুলিশ এখনো, শুধু পুলিশ না, পাশাপাশি যে সেনাবাহিনী কাজ করে, এখানে বিজিবি কাজ করে। আসলে এই অপহরণের ঘটনা যখন ঘটে তখন আসলে তারা এই সমস্ত বিষয়গুলো আসলে তারা আসলে স্পেসিফিক তারা তথ্য দিতে পারে না। কারণটা হচ্ছে এখানে কিছু কিছু কাজ করে, একটা হচ্ছে অপহরণের হচ্ছে একটা রাজনীতি কাজ করে, একদিকে নিরাপত্তা বিষয়টা কাজ করে, অন্যদিকে মুক্তিপণের বিষয়টা কাজ করে, তার কারণে এখানে আইনি হয়রানির বিষয়টাও কাজ করে। কারণ এখানকার পাহাড়ি মানুষগুলো আসলে আইনি জটিলতা তারা মার পেছে যারা যেতে চায় না, যার কারণে অনেক সময় দেখা যায় মুক্তি পাওয়ার পরেও আসলে দেখা যায় তারা আসলে আইন শৃঙ্খলার বাহিনীর কাছে তারা বলে না। তো যার কারণে আমি যেটা খবর পাচ্ছি যে আসলে অপহরণের পর থেকে আমি যদি বলি বিগত 2000 সালের পর্যায়ে যে পরিস্থিতি, আর এরপরে আমরা যে অপহরণের ঘটনাগুলো দেখি, সেক্ষেত্রে একটা জটিলতা দেখা যায়। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে আমার কাছে যে তথ্য আসে সেটা হচ্ছে যে
এই যে 5 জন যে স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাদের মধ্যে 4 জনকে সেরা দেওয়ার কথা বলা হচ্ছে। শুধুমাত্র যে রিশন চাকমা নামে যে একজন ছাত্র ছিল, যে পাহাড়ি ছাত্র পরিষদ জনসংহতি সমিতির সমর্থিত ছাত্র পরিষদের যে রিশন চাকমা, তাকে সেরে দেওয়া হয়নি বলা হচ্ছে। অর্থাৎ 4 জনকে সেরে দেওয়া হচ্ছে, 1 জনকে সেরে দেওয়া হয়নি বলা হচ্ছে। বাট এই বিষয়টা নিয়ে আসলে আমি খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে কথা বলছি, তিনি বলছেন যে তারাও শুনছেন বিষয়টা, তবে স্পেসিফিক তাদের কাছে কোনো তথ্য এখনো তাদের নাই, তারা খোঁজ খবর রাখছেন। হয়তো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা তো আসলে অনেকগুলো সোর্স নিয়ে কাজ করছি। আমাকে যে সোর্স জানিয়েছে যে আসলে যে 4 জনের যে মুক্তি সেটা জানিয়েছেন, তবে এটা কিন্তু এখন নিশ্চিত নয়। তারা পরিবারের কিন্তু তারাও কিন্তু আসলে স্বীকার করছে না আসলে কারা, হয়তো তারা কি কারণে স্বীকার করছে না সেটাও কিন্তু আমরা বলতে পারছি। কারণ বিগত সময় এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি, অপহরণের পরে মুক্তির পরেও কিন্তু আসলে তারা বাসায় ছিল, এই বিষয়টা আমরা প্রকাশ্যে আনতে পারিনি। এই হচ্ছে আমার কাছে যে অপহরণের যে সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ 6 শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের 6 দিন পর মঙ্গলবার রাতে টেকনাফের রাজারছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সবাই সিলেটের জকিগঞ্জের বাসিন্দা। পুলিশ জানায় নিখোঁজদের মোবাইল ট্র্যাকিং করে অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজারছড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। শ্রমিকরা জানান কক্সবাজারে কাজ দেওয়ার কথা বলে এক ব্যক্তি তাদেরকে সাগর পথে মালয়েশিয়া পাচার করতে চেয়েছিলেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ, তবে অপহরণের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে কোহিনূর কেমিক্যাল কারখানার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিচারের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ঘণ্টা তিব্বত মোড়ে সড়ক অবরোধ করেন কারখানাটির কয়েকশো শ্রমিক। তাদের সাথে যোগ দেয় স্থানীয়রাও। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন কোহিনূর কেমিক্যালের এক কর্মকর্তা। এমন খবরে মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে তিব্বত মোড়ের সামনে অবস্থান নেয় কারখানার শ্রমিকরা। তাদের অবরোধে পরে যোগ দেয় স্থানীয়রাও। এ সময় সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনরত শ্রমিকরা জানান, অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিক্স ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধানকে জানানো হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আমাদের নবীকে গালি দিব কেন গালি দিবে? দরকার হলে রক্ত আমরা দিব, তারপর নবীর ইজ্জতের হেফাজত করে ছাড়বে। সময় উপযোগী একটা শাস্তি চাই, যেটা তার কঠোর শাস্তি হয়। বিকেলে ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে বারবার ব্যর্থ হন তারা। পরে সন্ধ্যায় সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের, বের করে আনা হয় অভিযুক্তকে। পুলিশ বলছে, ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। ধর্ম অবমাননার জন্য পেনাল কোডে একদম পার্টিকুলার ওই সেকশনে আছে। এই সেকশনে আমরা তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। সবাইকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। আমরা সকলেই এই বিষয়ে সেনসিটিভ, কিন্তু আইন আমরা কেউ হাতে তুলে নেব না। 5 ঘন্টা সড়ক অবরোধ শেষে সন্ধ্যায় স্বাভাবিক হয় যান চলাচল। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউজিসির তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তে অটুট থাকার কথা জানান তারা। এ সময় শিক্ষকরা আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেন। এদিকে দ্বিতীয় দিন অনশনরত আরও 2 শিক্ষার্থী সহ 5 জন অসুস্থ হয়ে পড়েছেন। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে সোমবার বিকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 32 শিক্ষার্থী। এদের মধ্যে 3 জন অসুস্থ হয়ে সোমবার বাড়ি চলে যান। মঙ্গলবার আরও 2 শিক্ষার্থী অসুস্থ হন। এ অবস্থায় অনশনে আছেন মাত্র 27 জন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের জানানো হয়, ইউজিসির তদন্ত দল ক্যাম্পাসে আসবে বুধবার। আন্দোলনকারীরা ইউজিসির এই তদন্ত দলকে প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবি একটাই, এটা বাইনারি, হয় হবে না হয় হবে না। আমি তো এখান থেকে সরে আসতে পারি না, তো নেগোসিয়েশনের কোনো জায়গা না, এক দফা তো কোনো নেগোসিয়েশন হয় না। সেই তদন্ত করার সুযোগ হয়নি, এখন কেন সেই সরজমিনে এসে সেটা করতে হবে?
তা আমরা হচ্ছে সেই কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই আমরা এখন আমাদের এক দফা দাবিতে এদিকে অনশনকারীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র বিষয়ক পরিচালক ও শিক্ষকরা। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তারা। কম্পিউটার আছে, সবাই এখানে আছে, এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করি। যে কুয়েটের পরিবেশ ফিরে আসুক। আমরা এখানে লেখাপড়ার জন্যই এসেছি, আমরাও যারা শিক্ষক আছি আমরা আসলে লেখাপড়ানোর জন্যই তো আমরা আছি, অন্য কোনো তো কাজ নেই। আমরা চাই যে পরিবেশটা শান্ত হোক। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদেরই যারা এই সন্তান যারা এখানে অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনো অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে নতুন করে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? সবশেষ কি অবস্থা কুয়েট ক্যাম্পাসে? গত 3 দিন ধরে শিক্ষার্থীরা অনশনে আছে এখানে, এর মধ্যে 6 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং এখন এই জায়গা 26 জন শিক্ষার্থী রয়েছে অনশন। এদের অনশন ভাঙানোর জন্য শিক্ষকদের পক্ষ থেকে কিছু দফায় দফায় চেষ্টা করা হয়েছে, আলোচনা করা হয়েছে, যেটুকু তাদের এক দফা দাবি এই আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা বলে আসছেন। এদিকে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য শিক্ষা উপদেষ্টা আসছেন এমন একটা কথা আমরা জানতে পেরেছি এবং তিনি হয়তো বা 10টা থেকে 11টা নাগাদ এখানে এসে পৌঁছাবেন এমন তথ্যই আমরা জানতে পেরেছি। আমরা এখনো দেখছি যে এখানে কিন্তু ছাত্র বিষয়ক পরিচালক উনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা গত কয়েকদিন দেখেছি যে গত 3 দিন ধরেই শিক্ষকদের বিভিন্ন প্রতিনিধি বা বিভিন্ন শিক্ষকরা কিন্তু আসছেন, এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের আন্দোলন থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের তাদের যে এক দফা দাবি অর্থাৎ ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। আমরা সকালবেলা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে তাদের যে দাবি আছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, অর্থাৎ তারা যে অনশনে আছেন আমরণ অনশনে, সেই আমরণ অনশনেই থাকবেন। এর পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা এটাও বলছেন যে দ্রুত সংকট নিরসনের যে দাবিও তারা জানাচ্ছেন, তারা যেটা বলছেন যে দ্রুত যাতে সংকট নিরসন হয় সেই জন্য কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা নেয় সে দাবিটাও তারা জানিয়েছেন। এবং সর্বশেষ এখানে আমরা যেটা দেখছি যে অনশনরত শিক্ষার্থীরা আছেন এবং তারা তাদের যে দাবি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, অর্থাৎ অনশন চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানো সাধারণ ছাত্রছাত্রীরা। গত রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিল রেখে প্রতীকী অনশনের ডাকও দিয়েছে তারা। এছাড়া বেলা 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হবে বিক্ষোভ মিছিল। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান দেন কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান। এই কর্মসূচিতে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলার পর কুয়েটে তৈরি হয়েছে অচলাবস্থা। উপাচার্যের পদত্যাগ চেয়ে অনশনে রয়েছেন বিক্ষুব্ধরা। পদত্যাগ এক দফা চাচ্ছে, তার পদত্যাগ, সেই এক দফার সাথে সংহতি প্রকাশ করে আমরা আজকে শাহবাগ ব্লক দিয়েছিলাম। আমাদের ভালো মতো আমাদের দাবি না শোনে তখন আমাদের আর কিছু করার নেই, তখন আমাদের এই ব্লকেট করতে হবে। সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করুন এক দফা দাবিতে। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 6 দফা দাবিতে আন্দোলন স্থগিত করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। কারিগরি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের 6 দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কাজ করবে।
এজন্য 3 সপ্তাহ সময় চেয়েছে মন্ত্রণালয়। তাদের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময় দেশের সব পলিটেকনিক ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। তবে দাবি আদায়ে বন্ধ থাকবে ক্লাস। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছেন, তারা প্রশাসনিক ভবনে তালা উন্মুক্ত করে দেন এবং প্রশাসনিক কার্যক্রম ক্যাম্পাসে চালানোর সুযোগ করে দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে মশামুক্ত করতে এবার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতালে রাখা হবে আলাদা ডেঙ্গু ইউনিট। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করা যাবে বিনা পয়সায়। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ডিএনসিসির প্রশাসক। আসছে বর্ষা, এই সময় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ফলে আগে থেকেই নড়েচড়ে বসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সকালে ডিএনসিসির কার্যালয়ে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক। গতবার বা তার আগের বার বিশেষ করে দেখেছি যে রোগীরা কোথায় যাবে না যাবে এটা বুঝতে পারেন না এবং কি করবে এটা বুঝতে পারেন না। সেই জন্য কাউন্সিলিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানে ভয় পাচ্ছি যে এইবারের সিভিয়ারিটি বোধহয় আরো খারাপ হবে। হাসপাতালে একটি মশা উঠছে, সেই মশাটি ডেঙ্গু পজিটিভ। এটাতে কি মিন করে হচ্ছে যে আপনি হাসপাতালে যে ডেঙ্গু রোগীটি রেখেছিলেন সেই ডেঙ্গু রোগীটি ওপেন। প্রশাসক অভিযোগ করেন মশক নিধনের দায়িত্ব পেয়ে বেসরকারি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে। রয়েছে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা, কীটনাশক সংগ্রহে দুর্নীতির অভিযোগও। মশা মারতে আমরা কামান দাগাচ্ছি, সেই কামান ঠিকমতো দাগানো হচ্ছে কিনা সেই জন্য আবার লোক নিয়োগ করছি, সেই লোক ঠিকমতো কাজ করছে কিনা সেই জন্য এখন আবার আর্মি নিয়োগ করছি। আমরা কতজনকে কন্ট্রোল করব? যেই থার্ড পার্টি দিয়ে আমরা মশা ওষুধগুলো ছিটাতাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে দিয়ে আর এই কাজটি করাবো না। আমরা এবার আর্মিদেরকে দিয়ে, বিএমটিএফকে দিয়ে আমরা এই কাজটি করাবো। এসব প্রতিরোধে এবার মশার ঔষধ ছিটানো থেকে শুরু করে মশক নিধন কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। প্রতিটি হসপিটালে একটা ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট আমরা করাতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা প্রস্তুত কিনা আপনারা আমাদেরকে এই মাসের মধ্যে যেহেতু আরো 10 দিন আছে, আপনাদের প্রস্তুতিটা আমাদেরকে একটুখানি দয়া করে চিঠি দিয়ে জানাবেন। আমরা হসপিটালকে ডেডিকেটেডলি ক্লিন করার জন্য লোক নিয়োগ করে দেব। ডিএনসিসি জানায় আগামী সপ্তাহ থেকে উত্তর সিটিতে বিভিন্ন নির্মাণাধীন ভবনে সচেতনতামূলক প্রচার করা হবে। পরে চালু হবে জরিমানা সহ জোরালো অভিযান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গেল 3 দিনে 800 অটোরিকশা আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। এমন অভিযানে খুশি সাধারণ মানুষ। তবে হঠাৎ শুরু হওয়া এমন ধরপাকড়ে ক্ষোভ জানিয়েছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। চট্টগ্রামের মনসুরাবাদে পুলিশের ডাম্পিং স্টেশন এটি। বিশাল মাঠে রাখা হয়েছে আটক করা ব্যাটারি চালিত রিকশা। মঙ্গলবার পর্যন্ত 3 দিনে নগরের প্রধান সড়কে অভিযান চালিয়ে প্রায় 800 রিকশা আটক করে পুলিশ। তারা জানায় মূল সড়কে দুর্ঘটনার বড় কারণ এই ব্যাটারি চালিত বাহন। তাদের দৌরাত্ম্য কমাতেই অভিযান। যে স্ট্রাকচারটা সেটা এই কারণে অ্যাক্সিডেন্ট আসলে বেশি হয়, সেটা ওয়েল ডিজাইন না। তো এই কারণেই হচ্ছে আপনার আমরা এটা যেহেতু অবৈধ, এই কারণে আমরা ওদেরকে মূল রোডগুলোতে আসতে দেই না। তো আমাদের ড্রাইভ আসলে চলমানই ছিল, তো যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আরও জোরদার করা হয়েছে। পুলিশের এমন তৎপরতায় খুশি নগরবাসী। তারা বলছেন এসব রিকশার বেশিরভাগ চালক কম বয়সী এবং অদক্ষ। এতে ঝুঁকি বেড়েছে দুর্ঘটনার। ব্যাটারি চালিত রিকশাগুলো কি হয়, গাড়ি পাকে পাকে ঢুকাই দেয়, গাড়ির কোনো সিগন্যাল মানে না, তারপরে ডাইরেক্ট একদম সোজা ঢুকাই দেয়। ওরা ছোট ছোট বাচ্চা দিয়ে প্লাস এই 8 বছর 9 বছরের বাচ্চাগুলো দিয়ে ওরা যে গাড়িগুলো চালাচ্ছে, ওরা শুধু একটু ফিকআপ আর ব্রেকটা ধরতে পারলে হবে, ওরা গাড়ি দিয়ে দিচ্ছে। তবে এসব অভিযানের ফল টেকসই হবে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। দীর্ঘমেয়াদী সুফল পেতে ব্যাটারি ও যন্ত্রাংশ আমদানির লাগাম টানার তাগিদ তাদের। উচ্চ মূল্যে স্টপ করতে হবে, আমদানি বন্ধ, তার যন্ত্রপাতি পাওয়ার টাকা অ্যাভেলেবল আনঅ্যাভেলেবল করে দেওয়া। এইভাবে ক্রমে একবার যেহেতু ঢুকে গেছে
একটু সময় নিয়ে এই মানুষগুলিকে পুনরায় পুনর্বাসিত করার ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা নিয়ে কোনো হিসাব নেই। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আমরা শুনছিলাম চট্টগ্রামের খবর। এবার রাজশাহী ও বরিশালের পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছে। প্রথমেই যাচ্ছি রাজশাহীর পরিস্থিতি জানাতে, যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে কি পরিমাণে অটোরিকশা চলছে, চালকরা কি নিয়মকানুন মানছে কিনা, আর প্রশাসন কি বলছে এই বিষয়ে? দেখুন, রাজশাহী নগরীকে বলা হয়ে থাকে ক্লিন সিটি, গ্রিন সিটি বলা হয়ে থাকে, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, এটিকে এখন বলা যেতে পারে যে রিকশার নগরীতে পরিণত হয়েছে। এবং রাজশাহী সিটি কর্পোরেশন 2015 সাল নাগাদ 15,000 রিকশা, অটোরিকশা, যে ইঞ্জিন চালিত যে অটোরিকশা রয়েছে তার লাইসেন্স দিয়েছিল। কিন্তু বর্তমানে যা চলছে, অর্থাৎ সারা নগরী জুড়ে যদি আমরা দেখা যায় যে পরিসংখ্যান বলছে যে প্রায় 35 থেকে 36,000 এই অটোরিকশাই কিন্তু এখানে চলছে। এবং এর লাইসেন্স ছাড়াও কিভাবে চলছে সেটিও কিন্তু একটি প্রশ্ন। যে এবং এর ফলে এখানে আমরা দেখেছিলাম 5 আগস্টের পরে কিছুটা এর তৎপরতা ছিল, এবং 5 আগস্ট পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়াতে কিন্তু এদের দূরত্ব প্রতিনিয়ত বাড়ছে। অর্থাৎ লাইসেন্স বন্ধ আছে, কিন্তু নতুন নতুন রিকশা প্রতিনিয়ত নামছে, রিকশা নামা কিন্তু বন্ধ নেই। এবং আমরা দেখেছি যে প্রত্যেক দিন বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে যেখানে রিকশাগুলো তৈরি হচ্ছে, এবং গড়ে প্রায় 1 থেকে 150টি রিকশা করে রাজশাহী মহানগর সহ জেলাতে কিন্তু এই রিকশাগুলো নামছে। অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি কঠোর ভূমিকার কথাও কিন্তু এখানে বলছিলেন। আর অপরদিকে যদি বলা হয়ে থাকে যে রিকশাগুলো যারা চালাচ্ছেন এদের কোনো প্রশিক্ষণ নেই, এবং যান্ত্রিক ত্রুটির কথা যদি বলা হয়ে থাকে বা ইন্ডিকেটর দেওয়ার কথা বলা হয়ে থাকে, এদের কোনো প্রশিক্ষণ নেই, যার ফলে হয়েছে যে যত্রতত্র জটলা বাঁধছে, এবং মানুষের এই যে ঠিক চলাচলে ঠিক সহজ বাহনটি এখন জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, এবং প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে। প্রাণনাশের সংখ্যা কমছে, কিন্তু প্রতিনিয়ত মেডিকেলের তথ্য যদি বলা হয়ে থাকে, প্রতিনিয়তই কিন্তু যাচ্ছে যে বিভিন্নভাবে রিকশা উল্টে গিয়ে বা কারোর সঙ্গে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে কিন্তু আহত হচ্ছেন, এবং তারা চিকিৎসার জন্য যাচ্ছেন। অর্থাৎ এখন এই পর্যন্ত আমরা কথা বলেছিলাম নগর পরিকল্পনাবিদের সাথে, অর্থাৎ এই সুন্দর শহরটিকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যেত, অর্থাৎ এইখানে যে পরিবহন ব্যবস্থা, রাজশাহী সিটিতে সিটি কর্পোরেশনের কোনো পরিবহন অর্থাৎ বাস সার্ভিস এখানে নেই, বা মেট্রোর কোনো ব্যবস্থা নেই, যার ফলে একমাত্র বাহনই কিন্তু নগরবাসীর জন্য এই অটোরিকশা। এবং অটোরিকশার ফলে হয়েছে প্রতিনিয়তই কিন্তু অটোরিকশার প্রতিযোগিতা বাড়ছে, কে কত বেশি নামাতে পারে একটি বাণিজ্যিক বিষয় রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক নেতারা বিভিন্ন কারণে তারা এই অটোরিকশাগুলো বন্ধ করেনি, কারণে সেখানে ভোটের একটি রাজনীতি ছিল, যার ফলে তারা বন্ধ করেনি। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা দেখছি একটি শিথিলতার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, যার ফলে এখানে নগরবাসী যেটি বলছে যে আসলে অটোরিকশা থাকা প্রয়োজন, কিন্তু মাত্রা অতিরিক্ত, এবং যারা এখানে অনেকটা বলা যেতে পারে যে যারা এখানে যাদের কোনো প্রশিক্ষণ নেই, ঠিক এই সমস্ত মানুষের হাতে যখন এই ধরনের যানবাহনগুলো চলে যায়, তখন আসলে এটি জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এখানে এটি নিয়ন্ত্রণ করা, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন এখানে ভূমিকা রয়েছে, সেই সাথে প্রশাসনকে শক্তভাবে এটি দমন করতে না পারলে ক্রমেই কিন্তু এই সংকট আরও দূরীভূত হবে, এবং জনজীবনে এটি কিন্তু স্বস্তি নয়, এখানে জনজীবনে কিন্তু এটি প্রাণনাশের হুমকির স্বরূপ হিসেবেই দেখছেন এখানকার নগরবাসী। মুস্তাফিজ, আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, আমরা চট্টগ্রাম এবং রাজশাহীর খবর জানছিলাম, বরিশালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, আসলে চট্টগ্রাম এবং রাজশাহীর মতো কিন্তু বরিশালে একই অবস্থা। অর্থাৎ বরিশালে ব্যাটারি চালিত যে রিকশাগুলো রয়েছে সেই রিকশার কিন্তু দৌরত্ব বেড়েছে, এবং দিনে দিনে কিন্তু রিকশার সংখ্যা বাড়ছে, এবং বরিশাল নগরী কিন্তু এক প্রকার যানজটের নগরীতে পরিণত হচ্ছে। এই ব্যাটারি চালিত রিকশাগুলো কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু আসলে এই শহরগুলোর মুখী হচ্ছে, এবং শহরের কিন্তু বিভিন্ন জায়গায় আসলে এই রিকশার একটি স্ট্যান্ডও কিন্তু গড়ে উঠেছে। আমরা যেটি দেখেছি বরিশাল নগরীর কাকুলির মোড় থেকে শুরু করে জেলখানার মোড় পর্যন্ত এই একটি মাত্র সড়কে, যেটি বরিশালের সবচেয়ে প্রধান এবং ব্যস্ততম সড়ক বলা হয়, এই একটিতম সড়কে কিন্তু আসলে এই রিকশাগুলো প্রবেশ করতে পারে না। এর বাইরে কিন্তু যতগুলো সড়ক রয়েছে নগরী জুড়ে কিন্তু এই সড়কগুলো কিন্তু এই দাপিয়ে বেড়াচ্ছে এই ব্যাটারি চালিত যে রিকশাগুলো রয়েছে এগুলো। আমরা যেটি জেনেছি যে আসলে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 20,000 ব্যাটারি চালিত ইজি বাইক রিকশা এগুলো চলাচল করে, যার মধ্যে 7,600-র মতো যাদের লাইসেন্স রয়েছে, এবং এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে
লাইসেন্সবিহীন, এরা কিন্তু আসলে লাইসেন্সবিহীন ভাবেই কিন্তু ঘোরাফেরা করছে। আমরা যদি অভিযানের কথা বলি সেক্ষেত্রে আমরা যদি দেখেছি যে সদর রোডে যদি এই রিক্সাগুলো ঢোকে সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানার একটি বিধান রয়েছে, যার ফলে কিন্তু এরা কিন্তু সদর রোডে প্রবেশ করে না। এই সদর রোডে শুধুমাত্র প্যাডেল চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোই চলাচল করতে পারে। এর বাইরে কিন্তু তারা বিভিন্ন সড়কে চলাচল করে এবং হলুদ যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো কিন্তু আসলে সদর রোডে চলাচল করে না, এর বাইরে যে সড়কগুলো রয়েছে সেখানে চলাচল করে। এরা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু নিজেদের মতো করে স্ট্যান্ড তৈরি করে নিয়েছেন এবং যার ফলে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা দেখেছি একটি রিক্সায় কিন্তু 4 থেকে 5 জন পর্যন্ত এই রিক্সাগুলো উঠছেন এবং যার ফলে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে দুর্ঘটনার শিকার হচ্ছে। তো নগরবাসীর যে দাবিটি হচ্ছে যে আসলে এই রিক্সার দৌরত্ব কমানো এবং সিটি কর্পোরেশন থেকে যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এমনটাই দাবি জানিয়েছে নগরবাসী। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। রাজশাহী এবং বরিশাল থেকে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দুর্যোগেও সচল রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেট সেবা নিয়ে বাড়ছে আগ্রহ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সেবার লাইসেন্স চেয়ে করা আবেদন পর্যালোচনা শেষ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আজকালের মধ্যেই তা চূড়ান্ত করতে পাঠানো হবে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। অনুমতি পেলে 90 দিনের মধ্যে সেবাটি চালু করবে স্টারলিংক। 9 ও 10 এপ্রিল ঢাকায় ইনভেস্টমেন্ট সামিটে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের পরীক্ষামূলক সেবা দেয় স্টারলিংক। মার্কিন মহাকাশ ভিত্তিক প্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন প্রতিষ্ঠানটি চূড়ান্তভাবে সেবা দেয়া শুরু করলে দেশের ইন্টারনেট সেবার ভবিষ্যৎ কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। নন জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটরের লাইসেন্স পেতে এই মাসের শুরুতেই আবেদন করে স্টারলিংক। অনুমতি পেলে গেটওয়ে স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এরপরই শুরু হবে বাণিজ্যিকভাবে সেবা। এরই মধ্যে স্টারলিংকের রিসেলার হওয়ার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আমরা ব্যক্তি পর্যায়ের বিষয়টা অতটা নিয়ে ভাবছি না, যেহেতু আমাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছে যে এটা আমরা করতে পারবো না, এটা সব দেশে তারা নিজেরাই করেন, B2C যে সেলটা। তো আমরা ভাবছি কর্পোরেট ইউজ নিয়ে। তো কর্পোরেট ইউজে আমার কাছে মনে হচ্ছে যে এটার একটা ভালো ডিমান্ড থাকতে পারে। নিয়ন্ত্রক সংস্থা জানায় এই লাইসেন্সের আওতায় ইন্টারনেট ও ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা দিতে পারবে স্টারলিংক। লফুলি ইন্টারসেপশনের একটা সুযোগ থাকবে। টেকনিক্যালি বন্ধ করে দেওয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, আমার মনে হয় উত্তর এই জিনিসটা দুরূহ হয়ে উঠছে টেকনোলজিক্যালি। এই লাইসেন্সের যে যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ আমাদের। আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে 2-1 দিনের মধ্যেই মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদনের জন্য পাঠাতে পারবো। পূর্ব অনুমোদন হয়ে আসলে তারপর তাদেরকে আমরা লাইসেন্সিং ফি বা আনুষঙ্গিক ফি জমা দিতে বলবো। বিশেষজ্ঞরা বলছেন স্টারলিংকের বড় গ্রাহক হবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এই সেবা থেকে বেশি উপকৃত হবে দুর্গম এলাকায় অবস্থানকারীরা। দুর্যোগের সময়ও সচল থাকবে এই সেবা। বাণিজ্যিকভাবে চিন্তা করলে যাদের ভালো ইন্টারনেট সেবা হয় তারা আসলে স্টারলিংকের দিকে যাবে না, তারা এটাই ব্যবহার করবে। কাজে আইএসপি যদি ভালো সেবা দেয়, মোবাইল ইন্টারনেট যদি ভালো সার্ভিস মানুষ পায়, তাহলে এইসব জায়গায় ইন্টারনেটে খুব বেশি বিজনেস কেস নাই। তবে হ্যাঁ, অনেক হয়তো রিডান্ডেন্ট লিঙ্ক হিসেবে, বিকল্প হিসেবে, ফলব্যাক নেটওয়ার্ক হিসেবে স্টারলিংক ব্যবহার করবে শহরে অনেক জায়গায়, অনেক কর্পোরেটগুলো। এর সবচেয়ে বড় উপকারিতা হবে হচ্ছে একটু দুর্গম এলাকাগুলো। দেশের ইন্টারনেট সেবার মান উন্নয়নে প্রতিযোগিতা বাড়াবে স্টারলিংক, এমন মন্তব্য বিশ্লেষকদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।